ক্লাইন প্রথমেই যেটা দেখতে পেল সেটা হলো একটা বেদি। চারপাশে আলোর স্তর দিয়ে বেদিটা ঘেরা ছিল, আর তার মাঝে একটা লম্বা রোগাটে ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। মূর্তিটা নিজের মাথার হুডটা খুলতেই একটা সুন্দর কিন্তু ভয়ঙ্কর রকমের মেলি চেহারা বেরিয়ে এলো। তার বাঁ দিকের বুক, কাঁধ, পেট আর উরুর পুরোটাই ঢাকা ছিল কিলবিল করা চটচটে জঘন্য রক্ত আর মাংসে। তার চারপাশটা ভরে ছিল অবাস্তব স্বচ্ছ সব ছায়ায়, যেগুলো থেকে শূন্যতা, হতাশা, কষ্ট আর বিষণ্নতার মতো অনুভূতি ঠিকরে বেরোচ্ছিল। বেদির ওপাশে যে চারটে মূর্তি প্রার্থনা করছিল তারা তখন মাটিতে লুটিয়ে পড়েছে। তাদের চামড়া কুঁচকে গিয়েছিল আর হাড়গুলো শক্তভাবে মোড়ানো ছিল, ঠিক যেন অনেক বছরের পুরনো ক্ষয়ে যাওয়া কোনো লাশের মতো। হলের ওপরের দিক থেকে আলোর রশ্মি বাতাস ফুঁড়ে নেমে আসছিল। তারপর সেগুলো পাথর, মেঝে আর বাতাসের মধ্যে ভাসতে থাকা নানা রকম প্রতীক আর জাদুর চিহ্ন ভেদ করে খুব দ্রুত বেদির ভেতরে ঢুকে যাচ্ছিল। ক্লাইন তার লুকানো জায়গা থেকে বেরোতেই মিস্টার এ তার দিকে চোখ খুলে তাকাল। তার চোখের মনি দুটো রক্তে রাঙানো ছিল, আর সেই ঠান্ডা চোখের ভেতর আটকে ছিল চরম এক উন্মাদনা। অন্য কোনো বিয়ন্ডার হলে হয়তো অবচেতনভাবেই চোখ নামিয়ে নিত, তার চোখের দিকে তাকানোর সাহস পেত না। কিন্তু ক্লাইনের আগে শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের মুখোমুখি হয়েছিল, আর ব্লাসফেমার আমনের সাথেও তার দেখা হয়েছিল, তাই সে এসব নিয়ে মোটেও ভয় পেল না। খুব শান্তভাবে ট্রিগার চেপে সে একটা রূপলি ডিমন হান্টিং বুলেট ছুঁড়ল, যেটার গায়ে অনেক রকম নকশা করা ছিল, আর সেটা সোজা বেদির দিকে উড়ে গেল। এই দৃশ্য দেখে মিস্টার এ অবচেতনভাবেই নিজের হাত তুলতে চাইল, কিন্তু শেষ মুহূর্তে সে থেমে গেল। সে খুব নির্লিপ্তভাবে দেখতে লাগল কিভাবে রূপলি বুলেটটা বেদির চারপাশের আলোর স্তরের ভেতর ঢুকে যাচ্ছে। কোনো শব্দ না করেই নকশা করা ডিমন হান্টিং বুলেটটা গলে গিয়ে আলোর স্তরের নিচে মিলিয়ে গেল। বুক ভরা ক্ষোভ আর নেতিবাচক অনুভূতির মাঝে সেটা যেন হারিয়ে গেল। শেষমেশ সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল, তার কোনো চিহ্নই আর বাকি রইল না। ক্লাইনের চোখের মনি ছোট হয়ে এলো, সে রিভলভারের বাকি বুলেটগুলো ছুঁড়তে শুরু করল। হালকা সোনালি রঙের পিউরিফাইং বুলেট আর ব্রোঞ্জ রঙের এক্সোরসিজম বুলেটগুলো একের পর এক বেরিয়ে এসে আলোর বাধা ভেদ করতে লাগল, কিন্তু সেগুলোও একইভাবে ধ্বংস হয়ে গেল আর কোনোরকম আলোড়ন না তুলেই মিলিয়ে গেল। মিস্টার এ একটা কর্কশ হাসি হাসল। কোনো লাভ নেই, ছোট পোকা। আচারটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে, আর তোমার যা শক্তি তাতে এটাকে ভাঙা বা থামানো সম্ভব নয়। এমনকি তুমি যদি সিকোয়েন্স 5 বিয়ন্ডারও হও তাহলেও না। তবে তুমি বেশ ভাগ্যবান, তুমি বেঁচে থেকেই আমাদের প্রভুর আগমন দেখতে পাবে আর তার শরীরের অংশ হয়ে যাবে। এই কথা বলে মিস্টারে আবার চোখ বন্ধ করল, যেন ক্লাইন সত্যি সত্যি একটা ছোট পোকা ছাড়া আর কিছুই নয়। শেফার্ড হাত দুটো দুপাশে ছড়িয়ে দিয়ে প্রাচীন হার্মিস ভাষায় চিৎকার করে উঠল, সবকিছুর সৃষ্টিকর্তা প্রভু, ছায়ার পর্দার আড়ালে যিনি রাজত্ব করেন, সমস্ত জীবন্ত প্রাণীর পতনশীল প্রকৃতি, আপনার একনিষ্ঠ অনুসারীরা আপনার আগমনের জন্য প্রার্থনা করছে। আপনার মহান ইচ্ছার বোঝা বইতে আমি আমার শরীরটাকে একটা পাত্র হিসেবে তুলে দিতে রাজি আছি। প্রার্থনার মাঝেই মিস্টার এর মাথার উপর অজানা কোনো উৎস থেকে একটা আলো এসে পড়ল, যেটা তাকে পুরোপুরি ঢেকে ফেলল। মিস্টার এর চারপাশে জমা হওয়া ক্ষোভ আর নেতিবাচক অনুভূতিগুলো একটা জোয়ারের ঢেউয়ের মতো তার শরীরের ভেতর ঢুকে যেতে লাগল। ঠাস ঠাস ঠাস। ক্লাইন বারবার তুড়ি বাজিয়ে ফ্লেম কন্ট্রোলিং ব্যবহার করে সাধ্যমতো বেদিতে আক্রমণ করার চেষ্টা করতে লাগল, কিন্তু আলোর বাধার কাছে সেগুলো কিছুতেই টিকতে পারল না, সব ধ্বংস হয়ে যেতে লাগল। কি করতে পারি আমি? আমার বাকি সব জাদুকরি জিনিস তো সেই ধূসর কুয়াশার ওপরে রাখা। সেগুলো আনতে গেলে আমাকে একটা আচার করতে হবে, যেটাতে অন্তত 1 বা 2 মিনিট সময় নষ্ট হবে। আর কোনো সুরক্ষা ছাড়া এভাবে শরীরটা ফেলে রাখা খুবই বিপদের ব্যাপার হবে। কি করা যায়? ক্লাইন খুব যুক্তি দিয়ে ভেবে তার চেষ্টাগুলো থামালো আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল। তার মন তখন দ্রুত কাজ করছিল। তাছাড়া সান ব্রোচ হোক, বায়োলজিক্যাল পয়জন বোটল হোক, অল ব্ল্যাক আই হোক বা ব্ল্যাক এম্পেরর কার্ডই হোক, যেগুলো তার স্তর বাড়িয়ে দিয়েছিল, সেগুলোর কোনোটা দিয়েই মনে হচ্ছিল না যে বেদির বাধা ভাঙা সম্ভব। মিস জাস্টিসের সাহায্য চাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া কি আমার আর কিছুই করার নেই? নাকি আমি শুধু অসহায়ভাবে দাঁড়িয়ে ট্রু ক্রিয়েটরের নেমে আসা দেখব? ক্লাইন শক্ত হয়ে গেল, তার মনের ভেতর দিয়ে দ্রুত অনেক ভাবনা বয়ে যেতে লাগল। সে খুব তাড়াতাড়ি এর থেকে বেরোনোর উপায়গুলো ভাবতে লাগল। নিজের কাছে থাকা প্রতিটা জিনিসের কথা ভাবতে গিয়ে তার হাতের তালু অবচেতনভাবেই ঠান্ডা ঘামে ভিজে উঠল। হঠাৎ তার একটা কথা মনে পড়ল। এর পরিণতি কি হতে পারে সেটা ভাবার সময় না পেয়েই সে পকেটে হাত ঢুকিয়ে ধাতব মতো কিছু একটা ধরল। ঠক ঠক ঠক। ক্লাইন কয়েক পা এগিয়ে গেল, তারপর হাতটা শক্ত করে ঝাঁকিয়ে হাতের তালুতে থাকা জিনিসটা বেদির দিকে ছুঁড়ে মারল। ব্রোঞ্জের একটা ঝলক তুলে জিনিসটা আলোর বাধার ভেতর ঢুকে গেল। সেটা ছিল একটা পুরনো, খুব সাধারণ দেখতে চাবি, মাস্টার কি। আলোর বাধার ভেতর পিতলের মাস্টার কিটা ভাঙতে আর গলতে শুরু করল, আর যখন তার বাইরের আবরণটা মিলিয়ে গেল
তখন তার ভেতর লুকিয়ে থাকা অভিশাপটা বেরিয়ে এলো। সেটা সেই অজানা জায়গার সাথে যুক্ত হয়ে গেল যেখানে মিস্টার ডোর ছিল। এমপ্রেস বোরোতে আর্ল হলের বিশাল আর সুন্দর ভিলায় অড্রে একটা বড় জানালার পাশে দাঁড়িয়ে চিন্তিত মুখে দূরের দিকে তাকিয়েছিল। সে দেখতে পাচ্ছিল দিগন্তের কুয়াশা ধীরে ধীরে ঘন হয়ে উঠছে। সেটা একটা ফ্যাকাশে হলুদ রং ধারণ করছিল, আর তার সাথে একটা লোহার মতো কালো রং মিশে গিয়ে ধীরে ধীরে তার আশেপাশের জায়গাগুলোতে ছড়িয়ে পড়ছিল। ওটার মধ্যে কোনো একটা গোলমাল আছে। বিশাল গোল্ডেন রিট্রিভার কুকুর সুসি তার পাশে বসে এই চেনা কুয়াশাটার দিকেই তাকিয়েছিল। হ্যাঁ, আমি আশা করছি এটা যেন সময় মতো থেমে যায়। অড্রে জানত না ওই কুয়াশাটা কিসের সংকেত দিচ্ছিল। সে মনে মনে এভারনাইট গডেস আর মিস্টার ফুলের কাছে প্রার্থনা করল যাতে তারা আদিম দানবীকে পৃথিবীতে নামতে না দেয়। হঠাৎ সে খেয়াল করল জানালার বাইরের ডালপালাগুলো কাঁপতে শুরু করেছে আর জানালার কাঁচগুলো হালকা শব্দ করে কাঁপছে। বাতাস আসছে। অড্রে অদ্ভুতভাবে একটা আনন্দ অনুভব করল। চেরুড বোরো হোলি উইন্ড ক্যাথেড্রাল। হঠাৎ করেই বাইরে খালি চোখে দেখা যায় এমন ভয়ঙ্কর সব ঝড় শুরু হল। তারপর সেগুলো একটা কল্পনার বাইরের হারিকেনের মতো পূব দিকে ধেয়ে যেতে লাগল। সাঁ! জমে থাকা ঘন কুয়াশা উড়ে গেল, আর সেই গাঢ় হলুদ আর লোহার মতো কালো রং খুব তাড়াতাড়ি ফ্যাকাশে হয়ে গেল। সাঁ! শুকনো ডালপালা মাটিতে খসে পড়ল, আর ধুলোবালি হাওয়ায় উড়তে উড়তে কুয়াশার পেছন পেছন অনেক দূরে চলে গেল। সাঁ! রাস্তায় হাঁটা অনেক মানুষের মাথার টুপি উড়ে গেল, আর তাদের শরীর এতটাই কাঁপছিল যে তাদের গাছ বা দেওয়াল ধরে দাঁড়াতে হচ্ছিল। ডক এলাকার নাবিকদের মনে হচ্ছিল যেন তারা আবার সেই বন্দর শহরে ফিরে গেছে আর নিজের চোখে একটা টাইফুন দেখছে। ইস্ট বোরো আর কারখানার এলাকার ধোঁয়াও হালকা হয়ে গেল, আর সুস্থ মানুষগুলো তাদের হালকা অস্বস্তি থেকে কিছুটা মুক্তি পেল। গুড়ুম গুড়ুম বিদ্যুৎ চমকে উঠল আর মেঘ ডাকতে শুরু করল। খুব তাড়াতাড়ি সেগুলো থেমেও গেল, আর আকাশ ভেঙে বৃষ্টি নেমে এসে পুরো জমিটাকে ধুয়ে পরিষ্কার করতে শুরু করল। চার্চ অফ স্টর্মস এবার বেশ তাড়াতাড়ি ব্যবস্থা নিল। এটার কারণ হতে পারে আমরা আমাদের কাজটা আগেভাগেই শুরু করে দিয়েছিলাম আর পুরোপুরি প্রস্তুত ছিলাম না। হে হে, মধ্যবিত্ত আর বড়লোকরাও এই গ্রেট স্মগে সাধারণ মানুষের মতোই মারা পড়ত যদি না তারা আলাদা করে কোনো সুরক্ষা পেত। তারা সবাই যেন জবাই হওয়ার অপেক্ষায় থাকা মেষ শাবক হতো। লেডি ডেসপেয়ার একটা ভাড়া করা ঘোড়ার গাড়িতে বসে খুব আরাম করে জানালার কাঁচে বৃষ্টির টুপটাপ শব্দ শুনছিল। যদিও তার পরিকল্পনা সময় মতোই নষ্ট হয়ে গিয়েছিল, তবুও তার হিসেব মতো ওই কুয়াশার কারণে অন্তত 20,000-এরও বেশি মানুষ মারা গেছে। তাছাড়া এরপর মড়ক ছড়িয়ে পড়ার ব্যাপারটাও তো ছিলই। এর সাহায্যে আমি আমার পোষণের বেশিরভাগটাই হজম করে ফেলেছি, কিন্তু এটা তো শুধু একটা বাড়তি সুবিধা হিসেবে পেয়েছি। এত বিশাল সংখ্যক মানুষের মৃত্যুর পর সবাই অরোরার অর্ডার আর ট্রু ক্রিয়েটরের দিকেই আঙুল তুলবে। রাজপরিবার আসলে কি পরিকল্পনা করছে সেটা কেউ টেরই পাবে না। এখন ট্রিসিকে নিয়ে আমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। লেডি ডেসপেয়ার বেশ ফুরফুরে মেজাজে কথাগুলো ভাবছিল। তার থাকার জায়গাটা বেশ গোপন ছিল, আর সে আগে থেকেই সবকিছুর ব্যবস্থা করে রেখেছিল, তাই ব্যাকল্যান্ডের ডেমিগডরা তাকে ঘিরে ফেলতে পারে এ নিয়ে তাকে মোটেও চিন্তা করতে হয়নি। তারা তার খোঁজ পাওয়ার আগেই সে শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে। লেডি ডেসপেয়ার যেই গাড়ি থেকে নামতে যাবে ঠিক তখনই তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো, আর সে দেখল তার সামনে একটা মূর্তি এসে দাঁড়িয়েছে। মূর্তিটা তার উল্টো দিকে বসল। সে ছিল হুডওয়ালা ক্লাসিক্যাল পোশাক পরা একজন তরুণী, যার চুল আর চোখ দুটো কালো, আর তার মুখটা সুন্দর হলেও বেশ নিষ্প্রভ। মাস্টার কিটা ছুঁড়ে মারার পর ক্লাইন আজিকের তামার বাঁশিটা শক্ত করে ধরল, তারপর দম বন্ধ করে সে ফলাফলের জন্য অপেক্ষা করতে লাগল। যদি তার মনের মতো কিছু না হয় আর বেদির বাধাটা একই রকম থেকে যায়, তাহলে সে আজিকের তামার বাঁশিটা বাজিয়ে দেখবে বার্তাবাহকের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। যদি তাতেও কাজ না হয়, তাহলে সে সেই ধূসর কুয়াশার ওপরে গিয়ে ব্ল্যাক এম্পায়ার কার্ডের মতো সব জিনিস ব্যবহার করবে। তাকে শেষ মুহূর্ত পর্যন্ত সব রকম চেষ্টা করে দেখতেই হবে। ঠিক এই মুহূর্তে আকাশে কোনো লাল চাঁদ ছিল না, আর যেহেতু তখন বিকেল, তাই পরিষ্কার পূর্ণিমা থাকার তো প্রশ্নই ওঠে না। তাই মাস্টার কিরো ভেতর যে অভিশাপটা লুকিয়েছিল সেটা নিয়ে ক্লাইনের খুব একটা ভরসা ছিল না। সে শুধু আশা করছিল যে বেদির বাধাটা ভাঙার প্রভাবটা যেন চাবিটার অস্তিত্বের জন্যই একটা হুমকি হয়ে দাঁড়ায়, আর সেটা যেন আপনা আপনি কোনো প্রতিক্রিয়া দেখায়। যেমন উল্টো দিক থেকে মিস্টার ডোরের সাথে যোগাযোগ করে তার কাছে সাহায্যের জন্য আবেদন জানানো। মাত্র 1-2 সেকেন্ডের মধ্যেই ক্লাইন দেখতে পেল মাস্টার কিটা ভেঙে ছোট ছোট আলোর কণায় আর একটা অবাস্তব বিকৃত লাল রঙে পরিণত হচ্ছে। লাল রঙটা একটু ছটফট করেই খুব দ্রুত ফিকে হয়ে গেল, আর তারপর হঠাৎ করেই ফেটে পড়ল। এক মুহূর্তের জন্য ক্লাইন কানে কিছু শুনতে পেল না। সে দেখল ক্ষোভ আর রাগ থেকে তৈরি হওয়া অসংখ্য ছায়ামূর্তি তাদের মাথা তুলে চিৎকার করে উঠছে। তারা খুব দ্রুত রূপ বদলাতে লাগল। তাদের গায়ে একটা কালো সবুজ রঙের ছোপ ধরল, আর তাদের দ্বিতীয় মাথার খুলি, তৃতীয় চোখ, এমনকি 5 নম্বর পাও গজাতে শুরু করল।
তারা সবাই মিলে একটা স্রোতের মতো একসাথে হয়ে মিস্টার এর শরীরের ভেতর ঢুকে যেতে লাগল। মিস্টার এ হঠাৎ করেই চোখ খুলল। তার রক্তলাল উদাসীন চোখের ভেতর চমক আর অবিশ্বাস পরিষ্কার ফুটে উঠল। একটু পরেই বেদির চারপাশের আলোর স্তরটা বেঁকে গিয়ে ভেঙে পড়ল। বুম! বেদির মাঝখান থেকে একটা বিশাল বিস্ফোরণ ছড়িয়ে পড়ল, যেটা একটা ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি করল। ক্র্যাক! বিস্ফোরণের সবচেয়ে কাছাকাছি থাকা 4টে মোটা পাথরের স্তম্ভ চোখের পলকে ভেঙে গুড়িয়ে গেল, আর দূরে দাঁড়িয়ে থাকা ক্লাইন কোনোমতে মাথা নিচু করে গড়িয়ে যাওয়ার সময় পেল। তারপর বিস্ফোরণের ধাক্কায় সে ছিটকে উড়ে গেল। ধপ! সে গিয়ে দেওয়ালে ধাক্কা খেল আর কাগজের পাতার মতো চ্যাপ্টা হয়ে গেল। এরপরের ঝড়ো হাওয়া খুব দ্রুত সেই পাতলা কাগজের টুকরোটাকে ছিঁড়ে ফেলে সবদিকে ছড়িয়ে দিল। ক্লাইন নিজে কোণার দিকে একটা দেওয়াল ধরে পরবর্তী ধাক্কাটা সামলানোর চেষ্টা করছিল। মাস্টার কিরো কারণে হওয়া ধ্বংসযোগ্য তার কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। যে অভিশাপটাকে জোর করে গলিয়ে ফেলা হয়েছিল তার সত্যিই একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ছিল। সেটা মিস্টার ডোরের গর্জনের শব্দ পৌঁছে দিয়েছিল, আর অন্তত একজন অ্যাঞ্জেলের স্তরের এই পরিত্যক্ত সত্তার গলা আচারের জন্য দরকারি ক্ষোভ আর হতাশার অনুভূতির মধ্যে একটা গণ্ডগোল পাকিয়ে দিয়েছিল। এর ফলে বেদিটা তার ভারসাম্য হারিয়ে ফেলে নিজে নিজেই ধ্বংসের পথে এগিয়ে গিয়েছিল। বিস্ফোরণের তীব্রতা একটু কমার সাথে সাথেই ক্লাইন ফলাফলটা নিজের চোখে দেখার জন্য দৌড়ে বেরিয়ে এল। অবাস্তব ছায়ামূর্তি আর বাতাসের ওই দমবন্ধ করা অনুভূতিটা ততক্ষণে দূর হয়ে গিয়েছিল, শুধু বেদির ভাঙা টুকরোগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল। মিস্টার এ একটা ভেঙে পড়া স্তম্ভের পাশে ঝুঁকে বসেছিল। তার একটা হাত, মুখের অর্ধেকটা অংশ আর বেশ কয়েকটা অঙ্গ গায়েব হয়ে গিয়েছিল। তার বাকি থাকা একটা চোখে শুধু হাড়হিম করা ঘৃণা ঠিকরে বেরোচ্ছিল, কিন্তু তার ক্ষতগুলো খুব দ্রুত কিলবিল করা মাংস দিয়ে ঢেকে যাচ্ছিল। ওই একবার দেখেই ক্লাইন আর না দাঁড়িয়ে সেখান থেকে দৌড় লাগাল। তার কাছে ট্রু ক্রিয়েটরে নেমে আসা আটকানোর সবচেয়ে বড় লক্ষ্যটা পূরণ হয়ে গিয়েছিল। সে একজন সিকোয়েন্স 6 বিয়ন্ডার হয়ে এখন যদি এখান থেকে না পালায়, তাহলে কি সে শেফার্ড, মানে মিস্টার এর সাথে বসে নতুন বছর পালনের আনন্দে রাতের খাবার খাবে নাকি?